করলাম। দেখো 26 নম্বরের আর 27 নম্বরের এটা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে দুটো প্রবলেম ছিল, খুবই সুন্দর প্রবলেম, সার্কিট দিয়ে প্রবলেম আছে। দেখো তো এটা কেউ করেছো নাকি? স্যার বি নাম্বার অপশনটা হয়েছে 26-এর, এটা কি হবে? বি নাম্বার 26-এর বি নাম্বার দেখি অ্যান্সার। হ্যাঁ, ভেরি গুড, 26-এর বি নাম্বারই অপশন করে লেখা আছে। 3 আর 4 ওহম, 3 ওহম আর 4 ওহমটা সেটা শ্রেণীতে নিয়েছি, সেটা সমান্তরালে। বলো 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 বলো। 3 আর 4 যেটা আছে, 3 ওহম আর 4 ওহম, সেটা সমান্তরালে নিয়ে নিয়েছি। আর 6 আর 8 যেটা আছে সেটাকেও বলো বলো বলো। 3 আর 4 যেটা আছে সেটাকে সমান্তরালে নিয়েছি, আর 6 আর 8 যেটা আছে সেটা শ্রেণীতে নিয়েছি। তাহলে এদিকে 12 হয়েছে আর এদিকে 14 হয়েছে, আর তারপরে আমি সেটাকে সমান্তরালে কানেক্ট করে দিয়েছি, দিয়ে এইভাবে 14/3 এসছে। ভেরি গুড। এবার আমি একটা কথা বলি, ওটা যেটা বললো, কে বললে একটু বলো তো, আমি তো দেখতে পাচ্ছি না কে বললে, বলো তো। স্যার প্রলয় বললাম। প্রলয় বললে, ভেরি গুড। প্রলয় খুব প্র্যাকটিস করে, সকলেই করে, প্রলয় খুব কনসাস, সবাই কনসাস একটু হয়ে যাবে এবার। দেখো এটা যেটা আছে চিত্রটা, এটা কিন্তু পি বাই কিউ সমান আর বাই এস। হ্যাঁ, পি বাই কিউ সমান আর বাই। হ্যাঁ বলো। বলছি এটা কি স্যার হুইটস্টোন ব্রিজ? হ্যাঁ, এটা একটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। হ্যাঁ, ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে। কিন্তু আমার তো এখানে কি বলেছে, নিট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট বিটুইন এ এন্ড বি। তা যেহেতু এটা একটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ, পি বাই কিউ সমান আর বাই এস এটাকে স্যাটিসফাই করছে, সুতরাং এইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, মানে এই রোধটা কিন্তু পুরো নেগলিজেবল। এই রোধটা কিন্তু এই সার্কিটে কোনো কাজ নেই। কেন? যেহেতু একটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ বলে, পি বাই কিউ সমান আর বাই এস, ঠিক আছে। 3/4 6/8 একই জিনিস হচ্ছে, তাহলে এটা হচ্ছে ব্যালেন্স, এর ভেতর দিয়ে গ্যালভানোমিটার মধ্যে যে কারেন্ট যাবে সেটা 0। তাহলে এই রোধটা কিন্তু এই সার্কিটে কোনো এফেক্ট করছে না। এই সমস্ত ছোটখাটো জিনিসগুলো হবে, যেমন প্রলয় বললো, সবই বললো, 3 আর 4 6 আর 8 সব ঠিক আছে, আমি এটা বলে দিচ্ছি, কিন্তু 7-এর কথা কিছু বললো না। কেন 7-এর কথা বললো না? কেন এটা একটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ, সেই জন্য 7টার মধ্যে দিয়ে কিন্তু 7টার এফেক্ট এই সার্কিটে কিন্তু 0, ঠিক আছে। এবার তাহলে এটা যদি 0 হয়ে যায়, তাহলে এইবার সোজা হয়ে গেল, এইটার সঙ্গে এটা শ্রেণীতে আছে, এটার সঙ্গে এটা শ্রেণীতে আছে, তাহলে এটা শ্রেণীতে তো যোগ করা সোজা, 3 + 4, এটা তাহলে 6 + 8, এটা হয়ে গেল। এবারে এই দুটো প্যারালালে আছে, এই দুটো প্যারালাল, কারণ এই দুটো তাদের কমন পয়েন্ট, তাহলে প্যারালালের যে নিয়ম সেটা করে দিলেই হয়ে যাবে। R1 যদি একবারে তুমি ডাইরেক্ট ফর্মুলা হিসেবে দেখো, R1 R2 বাই R1 + R2, এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা খুবই, এই জিনিসগুলো কিন্তু তোমাদের, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এবং এগুলো কিন্তু প্র্যাকটিসের ফলেই হবে, ঠিক আছে। এগুলো কিন্তু যে যত তোমরা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু সেই প্র্যাকটিসের ফলেই কিন্তু হবে। এবার কি বলেছে 27-এরটা, দেখো 27-এরটা কেউ করেছো নাকি একটু বলে দাও। 27-এরটা বলো। সি এসছে অপশন, সি এসছে, খাতায় আমি লিখেছি। আর 27-এর তো আমার খাতাতে এ করা আছে। এ এসছে তো, এ 27-এরটা এ হবে স্যার, এ। হ্যাঁ, সেটাই বলছি, আমার খাতাতে অপশন নিয়ে আছে। তাহলে বলো, একজন বলো, তাহলে আমাকে আর খাটতে হবে না, একটু বলে দাও। আচ্ছা, আমি আগে কোশ্চেনটা পড়ে দিই, তারপর যদি কেউ পারো তাহলে বলো। রেজিস্ট্যান্স in each of R ohm when connected in parallel give an equivalent resistance of R series. The combination will have resistance in the ohm equal to, রেজিস্ট্যান্স মানে n সংখ্যক রেজিস্ট্যান্স আছে, each of R ohm, তাদের প্রত্যেকের রোধ হচ্ছে তোমার হচ্ছে R করে। when connected in parallel, যখন তাদেরকে কানেক্টেড প্যারালালে কানেক্ট করা হয়, give an equivalent resistance R, একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হচ্ছে তার মান হচ্ছে R। কখন? যখন প্যারালালে লাগানো হচ্ছে, যখন তাদেরকে প্যারালালে লাগানো হচ্ছে, ঠিক আছে। আর ওহম, if the resistance were connected in series, যদি তাদেরকে সিরিজে লাগানো হয়,
তাহলে the combination will have the resistance in ohm equal to, তাহলে কিন্তু যখন তাদেরকে সিরিজে লাগানো হবে তখন তাদের রেজিস্ট্যান্স কত হবে সেটা আমাকে বার করতে হবে। একদম সিম্পল কোশ্চেন, উচ্চ মাধ্যমিক লেভেলের কোশ্চেন, এবং এগুলো বিভিন্ন এন্ট্রান্সে দেয়, এবং তোমাদের এসএসসি 9-10 এর জন্য এইরকম কোশ্চেনই এনাফ। এইরকম এর বেশি জটিলে যাবে না, 5-6 দিয়ে কিছু থাকতে পারে। তাহলে এটা অনেকেই উত্তর ঠিক করেছে, এর উত্তরটা হবে প্রথমে। তাহলে তোমরা যেহেতু এটা সিরিজে প্রথমে যে প্যারালালে লাগানো আছে, তাহলে প্যারালালে যদি n সংখ্যক লাগানো থাকে তাহলে 1/r n সংখ্যক যাবে, তাহলে n/r হবে। তাহলে উল্টে যাবে, এটা 1/r এর মান, তাহলে উল্টে গেলে এর r/n হবে। এই r/n এর মান হচ্ছে r, তাহলে ছোট হাতের r এর মান কত, n r। এবার আমাকে কি করতে হবে, সিরিজে লাগাতে হবে। সিরিজে লাগানো, সিরিজে লাগালে যোগ হবে, r প্লাস r প্লাস r প্লাস r প্লাস যাবে, তাহলে n r হবে। এর মানটা আমাকে বার করতে হবে। তাহলে r এর মান তো আমি পেয়ে গেলাম, কত n r, তাহলে n গণিত n r, তাহলে হচ্ছে n স্কয়ার। একদম সিম্পল কোশ্চেন। তাহলে যদি কেউ বুঝতে না পারো আমাকে কিন্তু বলবে, সঙ্গে সঙ্গে বলবে। হ্যালো বলো, শুনতে পাচ্ছি, বলো। স্যার, এইটা আরেকবার একটু বলুন, বুঝতে পারলাম না আর কি, আরেকবার। আমি আরেকবার বলে দিচ্ছি। কি বলা আছে, আমি অনেকে হয়তো ইংলিশে থাকার জন্য অনেকে হয়তো বুঝতে পারে না কি বলা আছে, যে কয়েকটা রেজিস্ট্যান্স যাদের প্রত্যেকের মান হচ্ছে আর, কতটা না n সংখ্যক, সেই n সংখ্যককে যদি আমি সমান্তরালে, প্রথমে যে সমান্তরাল প্যারালাল আছে, দেখো প্রথমে প্যারালালে কানেক্ট করি, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান হচ্ছে আর। কোশ্চেন হচ্ছে যদি এদেরকে সিরিজে লাগায়, প্রথমে লাগিয়েছিলাম প্যারালালে, তাহলে এরকম করে কত আছে, একবারে n সংখ্যক আছে, তাহলে তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হচ্ছে আর। যদি এদেরকে প্যারালাল লাগালে, এবার যদি আমি সিরিজে লাগাই তাহলে এর মানটা কত হবে। তাহলে প্যারালালে হলে কি হয়, 1/r, আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর বলা আছে, আর ধরলাম, সমান হচ্ছে 1/r প্লাস 1/r প্লাস 1, এরকম ডটে চলে যাবে, কত না n সংখ্যক। তাহলে সেই সমান্তর প্রকৃতি গুণান্তর প্রকৃতি যেখানে যোগফল শিখেছি, সেখানে আমি জানি এই যোগ করলে হবে n/r, নিচে আর লসক এক এক করে n পর্যন্ত যোগ করলে n/r। এইটার মান বলা আছে কত, এইটার মান নয়, এবার এটাকে উল্টে দিই, r/n, এর মান হচ্ছে কত বলা আছে, r, ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আমি ছোট হাতের আর মান পেয়ে গেলাম কত, n r, এটা আমি পেয়ে গেলাম। এবার আমি কি করব, এবার আমি কি বলছি, আমাকে সিরিজ যদি লাগাই, সে সিরিজে সিম্পল, সিরিজে লাগালে r প্লাস r প্লাস r প্লাস r উঠতে থাকবে, তাহলে এরকম গুণফল হবে n r, হবে। তাহলে n r এর জায়গায় n থাকলো, আর এর জায়গায় এই মানটা বসে দিচ্ছি n r, তাহলে হচ্ছে n স্কয়ার r, এই n স্কয়ার r হয়ে গেল। আঠাশেরটা বলো, an electron having mass m and kinetic energy E enter S in a uniform magnetic field B perpendicular, then the frequency will be, বলো। 28 সি হবে কি এটা? 28 সি, এক সেকেন্ড, হ্যাঁ 28 সি, ভেরি গুড, খুব সুন্দর। এটা একটা ফর্মুলা টাইপেরই জিনিস। স্যার এখানে যেটা করেছি, এফ সমান সমান এম ভি স্কোয়ার ভাগ আর দিয়ে একটা ফর্মুলা ছিল, যেখানে ওই এফ এর মানটা বিকিউ বি সাইন থিটা, এবার সাইন থিটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, তাহলে বিকিউ ভি ইকুয়াল টু এম ভি স্কোয়ার ভাগ আর, ওখান থেকে ওই মানটা বের করে নিয়েছি, বের করে ভি ইকুয়াল টু ওমেগা আর ফর্মুলায় ফেলে ওখান থেকে এন এর মানটা বের করে নিয়েছি। ভেরি গুড। তাহলে আমি একটু হিন্ট দিয়ে দিই, এই জিনিসটা হচ্ছে যে সাইক্লোট্রন বলে একদম আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, সেই সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি আমি জিনিসটা একবার বলে দিই, তোমাদের আমার মনে পড়ে যাবে। যখন তোমরা অনেকদিন আগে আমরা তখন পড়াশোনা লার্জ হাইড্রোন কোলাইডার বলে এক ধরনের মেশিনে কথা পড়েছিলে, যেখানে গড পার্টিকেল, মানে যেগুলো আমরা বোসন বলি,
বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স মিলে যে পার্টিকেল গুলো চলে তারা বোসন বলা হয়। সেই পার্টিকেল নিয়ে একটা সুইজারল্যান্ড আর একটা পাশের দেশের বর্ডারের মধ্যে একটা পরীক্ষা করা হয়েছিল, যেখানে কি করা হয়েছিল, খুব দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন গুলোকে সংঘর্ষ করানো হয়েছিল, প্রচুর পরিমাণ হিট উৎপন্ন হয়েছিল। সেই পৃথিবী সৃষ্টির সময় সেরকম হিট ছিল এরকম কনসেপ্ট করে একটা মাইক্রোসেকেন্ডের টাইমে, মাইক্রোসেকেন্ডের কম টাইমে যে পার্টিকেল গুলো উৎপন্ন হয়েছে সেগুলোকে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স মেনে চলে বোসন। এটা অনেক বড় গল্প, কিন্তু এই যে ঘুরানো হচ্ছে পার্টিকেলকে একটা তোমার এরকম চক্রকারে ঘোরানো হচ্ছে, সেখানে কি করা, একটা ম্যাগনেটিক ফিল্ড দেয়, সেখানে একটা চার্জ পার্টিকেলকে ঢোকানো হয়, সেই চার্জ পার্টিকেলটাই চারিদিকে ঘুরে। যত সময় যায় এই কিন্তু স্পিডটা বাড়তে থাকে। তারপর দুটো বিপরীতমুখী পার্টিকেলের সংঘর্ষণ করে লার্জ হাইড্রন কোলাইডার বলে এক ধরনের মেশিন এটা করা হয়েছিল, ওটা আলাদা। কিন্তু জিনিসটাই যে ঘোরানো হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা সার্কুলার পথে একটা চার্জ পার্টিকেলকে ঘোরানো হচ্ছে, এই যন্ত্রটাকে বলা হয় সাইক্লোট্রন যন্ত্র। ঠিক আছে, তাহলে এখানে কোন কোন ফোর্স ব্যালেন্স করছে? এখানে ব্যালেন্স করছে যে ম্যাগনেটিক ফিল্ডের জনিত যে ফোর্স চার্জ পার্টিকেলের উপরে, তাহলে এখানে ইলেকট্রন ঢুকেছে, ইলেকট্রনের জন্য ফোর্স কত, কিউ ভি ক্রস বি, ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা ফোর্স করেছি। তাহলে যেহেতু এখানে ভি আর বি, বিটা এই তলের সঙ্গে পারপেন্ডিকুলার, ভিটা স্পর্শ বরাবর, সুতরাং এদের মধ্যে 90 ডিগ্রি কোণ থাকার জন্য এটা সাইন থিটা সাইন 90 মানে 1। আর ইলেকট্রনের চার্জটা কিউ না লিখে ই লিখবো, তাহলে হচ্ছে ই ভি বি। এইটা কাকে ব্যালেন্স করছে, এম ভি স্কোয়ার বাই আর, একে ব্যালেন্স করছে। হয়েছে, একে ব্যালেন্স করছে। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে এই যে কেন হয়েছে, তো বুঝতে পারছো, এটা যে আমাদের অভিকেন্দ্র বলকে সাপ্লাই করছে কে, এই যে আমাদের আমাদের ম্যাগনেটিক ইন্ডাকশন বি, সেই ফোর্স জনিত যে বল, এখানে সবকিছুই বলা আছে। ঠিক আছে, এবার এইখানে আমাকে কি করতে হবে, আমাকে এখানে করতে হবে কার মান বার করতে হবে, আমাকে এখানে বার করতে হবে ফ্রিকোয়েন্সি। তাহলে আমি যদি ভি বি চলে গেল, তাহলে ই বি সমান হয়ে গেল এম ভি বাই আর, ভি সমান হচ্ছে ওমেগা, তাহলে এম ওমেগা, আর আর তো কেটে যাবে, এম ওমেগা। তাহলে ফ্রিকোয়েন্সির সঙ্গে ওমেগা কি সম্ভব, এম ইন্টু 2 পাই এন, এই এনটাকে ফ্রিকোয়েন্সি, তাহলে এন সমান কি হয়ে গেল ই বি বাই 2 পাই, যেটা সি এর অ্যান্সার। তাহলে এটা যদি তোমাদের সাইক্লোট্রন মানে ম্যাগনেটিক ইন্ডাকশন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেখানে পড়াগুলো আছে, সেই পড়াটাই তুমি বইটা খুলেই কিন্তু সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলা যায়, এটাকে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলা হয়। এর সঙ্গে তোমাদের কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার এটা পড়তে বলেছিলাম, আরো আনুষঙ্গিক কিছু ফর্মুলা মনে রাখতে বলেছিলাম। ঠিক আছে, 29 বলো। 29টা তো লরেন্স ফোর্স না, ভেরি গুড, বি নাম্বার, বি নাম্বারটা মনে হচ্ছে। বি নাম্বার, ভেরি গুড। আমি প্রলয়ের কাছ থেকেই শুনছি, আগের দিনের মতন মনিটুল অ্যান্সার দিচ্ছিল, আবার সে এখানে প্রলয় অ্যান্সার দিচ্ছে, তাহলে কিন্তু কি করো, সকলের চেষ্টা করতে সোজা কোশ্চেন, আমি তো কঠিন কোশ্চেন অনেকেই চলে এসছে, অনেকেই আছে, এত কঠিন কোশ্চেন কিছু করিনি, সকলে একটু করে বলার চেষ্টা করো। এটা কারো মনে পড়ছে লরেন্ট ফোর্স, এইগুলো কোশ্চেন কিন্তু আসবে, বা তোমাদের এরকম সাবজেক্টিভ পরীক্ষা যেখানে দিতে হবে, শুধু স্কুল সার্ভিস বলে নয়, যেখানে এরকম ধরনের কোনো একটা ধরো টেলিকমিউনিকেশনের ফিজিক্সের উপরে তোমরা একটা পরীক্ষা দিচ্ছ, তোমাদের সব অল্প বয়স, এখন বিভিন্ন রকম পরীক্ষা তোমাদের চোখের সামনে আসবে, দেখবে টেলিকমিউনিকেশনের পরীক্ষা, শুধুমাত্র ফিজিক্সের সাবজেক্টের উপর পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের যে টেলিকমিউনিকেশন দপ্তর, সেখান থেকে অনেক সময় কমিউনিকেশনের জন্য নেয়, এবং সেখানে শুধুমাত্র যারা ফিজিক্স আছে ইলেকট্রনিক্স আছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারে, তখন দেখবে এই সমস্ত কোশ্চেন কিন্তু সেখানেও আছে, শুধুমাত্র স্কুল সার্ভিস না, তোমরা সাবজেক্টিভ পড়ছো, সাবজেক্টে খুব জরুরি। এটাকে বলা হয় লরেন্জ ফোর্স। কি বলা হয়েছে, এ চার্জ কিউ মুভ ইন এ রিজিয়ন, যদি ইলেকট্রন বলতো তাহলে ই লিখতাম, যে কোনো চার্জ বলেছে কি চার্জ কি পার্টিকেল আমরা জানি না, সেই জন্য কিউ লেখা আছে, যদি যেমন এখানে ইলেকট্রন বলেছিল তাই জন্য ই লিখেছিলাম। A charged particle Q move in a region where the electric field and magnetic both exist. যখন একটা চার্জ পার্টিকেল একটা ইলেকট্রিক ফিল্ড এবং একটা ম্যাগনেটিক ফিল্ড উভয়ের মধ্যে দিয়ে যায়, দুটো ফিল্ডেই প্রেজেন্ট থাকে, তাহলে সেই যে ফোর্স চার্জ পার্টিকেলটা অনুভব করে সেই ফোর্সটাকে বলা হয় লরেন্জ ফোর্স। তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য কি ফোর্স হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স হচ্ছে কিউ ই। যদি ইলেকট্রন হতো তাহলে এটা ই ই লেখা হতো, কিউ এর জায়গায় ই লেখা হতো।
আর যেহেতু ম্যাগনেটিক ফিল্ড আছে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য কিউ ভি ক্রস বি, এটা আগের লাইনে যেটা পড়ালাম, আগের ফর্মুলার ক্ষেত্রে যেটা পড়ালাম। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য ই কিউ ই, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য কিউ ভি ক্রস বি। এবার যেহেতু বোথ ফিল্ড আর এক্সিস্ট, দুটো ফিল্ডই যেহেতু এখানে প্রেজেন্ট আছে, তাহলে দুটো ফিল্ডই থাকার জন্য দুটো ফোর্সের যোগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আছে কিউ ই প্লাস কিউ ভি ক্রস, এখানে দেখো সবই আছে। দেখো এইটা শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের জন্য কিউ ভি ক্রস বি, এটা দেখো তো উল্টো পাল্টা সাজানো আছে, এটা দেখো একই আছে কিন্তু এখানে ভি ক্রস বি এর জায়গায় বি ক্রস ভি আছে, তাহলে ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা নয়। তাহলে এইটাকে বলা হয় লরেঞ্জ ফোর্স, এই ফোর্সটাকে বলা হয় লরেঞ্জ ফোর্স। এবং এইটা দিয়ে তোমাদের অনেক রকম প্রবলেমও কিন্তু আগেরবার কিন্তু করিয়েছি, এটা দিয়ে কিন্তু অনেক রকম প্রবলেমই কিন্তু আগেরবার করিয়েছি। কারো মনে আছে না ভুলে গেছো আমাকে আবার বলো। এত প্রলয় বললো, আর বাদ বাকি কারো মনে আছে নাকি না ভুলে গেছিলে এটা? তাহলে কারো কিছু বলার নাই, তাহলে এটা চলে গেল 30-এরটা। 30-এর বিটা হয়েছে। 30-এর বিটা, আচ্ছা আমি দেখি খাতায় কি লেখা আছে আমার। স্যার সি হবে কি? দেখি দাঁড়া, আমি খাতাতে লেখা আছে 30, এটা তো আচ্ছা কি হবে দেখি, খাতাতে অপশন লেখা আছে 30 হচ্ছে বি, 30-এর বি। স্যার এইটা একটু বলে দিন। হ্যাঁ বলে দেবো, আমি আগে অপশনটা দেখলাম আমার খাতায় লেখা, বি অপশন, হ্যাঁ তোমাদেরকে দিয়েছি, দেখে বি অপশন। A bar magnet is oscillating in the earth magnetic field with a period t, ঠিক আছে। What happens to its period and motion if its mass is quadruplate? ঠিক আছে, একটা বার ম্যাগনেট আছে, সে অসিলেট করছে, একটা আর্থ ম্যাগনেটিক ফিল্ড মানে আমাদের পৃথিবীর মধ্যে আছে, আর টাইম পিরিয়ডটা টি আছে। কি হবে যদি তার মাসটাকে, মানে মাসটার সঙ্গে টাইম পিরিয়ডটা কি হবে 4 গুণ করা, তাই তো 4 গুণ করা, মাসটাকে কি করা হবে, মাসটাকে যদি আমি 4 গুণ করি তাহলে পিরিয়ডটা কি হবে, অপশন হলো বি। তাহলে বার ম্যাগনেটের যে টাইম পিরিয়ড সেইটা আমাকে আগে দেখতে হবে, বার ম্যাগনেটের টাইম পিরিয়ডটা কি। তোমাদের কারো মনে আছে বার ম্যাগনেটের ক্ষেত্রে টাইম পিরিয়ডটা কি রকম হয়? একটু যদি মনে থাকে স্যার আমি একটা ফর্মুলা দিয়ে করেছি। এই ফর্মুলাটা হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই ইন্টু আই ডিভাইডেড অফ এমবি তার রুট। আই মানে এখানে ভ্রামক, এবার আই এর মানটা আমরা জানি, হ্যাঁ যত ভ্রামক। আই মানে আমরা এম কে স্কোয়ার জানি, এম মানে ওখানে ভর। এবার ওখানে আই এর মানটা যদি বসিয়ে দিই তাহলে সবগুলো কনস্ট্যান্ট হয়ে বের হয়ে আসছে, তাহলে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এম মানে মাস। একটা আমি সম্পর্ক পেলাম। এবার একটা অপরটা 4 গুণ বলেছে, দিয়ে ওইভাবে কাটাকাটি করে 2টি এসছে। ভেরি গুড, তুমি যেটা বলছো সেটাই উত্তর, সেটাই কি পদ্ধতি, এটা ছাড়া তার পদ্ধতি কিছু নাই, সেটাই পদ্ধতি। কেউ বুঝতে পারলে নাকি বলো, নাহলে আমাকে আমি তো বুঝাবোই, কেউ পোলারের কথাটা বুঝতে পারলে নাকি? না স্যার বলে দিন, একটু বুঝতে পারলাম না। আচ্ছা তাহলে প্রথমে এটা কি বলা আছে যে একটা বার ম্যাগনেট আছে, বার ম্যাগনেট মানে আমরা যে ম্যাগনেট গুলো নিই সেগুলো সবই বার ম্যাগনেট, এরকম এগুলো হচ্ছে বার, ঠিক আছে। চৌম্বক যেটা পৃথিবীর মধ্যে আছে সেটা অসিলেট করছে, সুতো দিয়ে হচ্ছে অসিলেট করছে, কোথাকার ম্যাগনেটিক ফিল্ড না পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। হোয়াট হ্যাপেন ইটস পিরিয়ড এন্ড মোশন ইজ এ মাস ইজ কোয়াড, মানে মাসটাকে
কত করা হচ্ছে 4 গুণ করে দেওয়া হচ্ছে। হোয়াট 4 গুণ করে দেওয়া হচ্ছে। তাহলে কি প্রভাব পড়বে? এবার সেই প্রভাবটা কি পড়বে তার জন্য সিম্পল হারমোনিক মোশন টাইম পিরিয়ড 2t না 4t না t/2 মানে টাইম পিরিয়ডটা কিভাবে চেঞ্জ হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই টাইম পিরিয়ডের সঙ্গে যে বার ম্যাগনেটের যে মাস তার কি রিলেশন সেটা আমাকে জানতে হবে। তা টাইম পিরিয়ড যেটা প্রলয় বললো ঠিকই বলেছে 2π, এটা মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে I/mv। এটা হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া, এটা যে ম্যাগনেটিক m গুণিত 2l, এটা যে b যেটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে সেটা। তাহলে এগুলো সব কনস্ট্যান্ট জিনিস, এগুলো একটা চুম্বকের ক্ষেত্রে এগুলো সব কনস্ট্যান্ট জিনিস। শুধু এখানে কি আছে যে মুভমেন্ট অফ ইনার্সিয়া ঢুকে আছে। তাহলে বার ম্যাগনেটের মুভমেন্ট অফ ইনার্সিয়া সেটা হচ্ছে m/12 √a² + b²। a² + b² মানে কি, অনেক বই এল ও লেখা থাকে লেন, যদি দৈর্ঘ্যটা a আর প্রস্থটা b থাকে তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এগুলো কনস্ট্যান্টটা, তাহলে শুধুমাত্র ভেরিয়েবল কি হচ্ছে m। তাহলে টিটা কার সঙ্গে সমানুপাতিক? √a²। পর্যায়কালটা কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে? √a²। এবার কি এই কোশ্চেনে বলা আছে মাসটাকে কি করা আছে 4 গুণ করে দেওয়া আছে। তাহলে আগে ছিল m, এখন করে দেওয়া হলো 4m। আগে ছিল m, এখন করে দেওয়া হলো 4m, √a²। তাহলে কত বেরিয়ে আসবে? 2 √m। এটা মানে যে টি, আগে যা ছিল তার তুলনায় কত গুণ হয়ে গেল? 2। মানে আগে টি ছিল এখন হয়ে গেল। বলো বুঝতে পেরেছো নাকি বলো? কিছু না, শুধু বলো। দেখো এইরকম যেগুলো বহুমুখী ধরনের কোশ্চেন এখন কিন্তু একবারে যে মানে সত্যি কথা বলতে গেলে আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন কিন্তু কম্পিটিশন অনেক সোজা ছিল। তখন কম্পিটিশন কিন্তু কম ছিল, ছাত্র সংখ্যাও কম ছিল, সিট বেশি থাকতো, এখনো সিট অনেক বেশি থাকছে, কিন্তু কোশ্চেন খুব স্ট্রেট ফরওয়ার্ড হতো, একদম সিম্পল কোশ্চেন হতো। আগেকার কোশ্চেন যদি দেখো তো মনে হবে এই সমস্ত কোশ্চেন পড়ে এগুলো খুব সোজা। কিন্তু কম্পিটিশন এখন কিন্তু যেহেতু 6-7 বছর হয়নি, আমি একটা কথাই বার বলছি, পরীক্ষা যেদিনে হবে কম্পিটিশন কিন্তু খুব টাফ লেভেলের হবে। কোশ্চেন সিম্পল হবে কিন্তু কম্পিটিশন টাফ লেভেলের হবে। তাহলে যারা কোশ্চেন করছে তাদের কাছেও একটা চ্যালেঞ্জ থেকে যাবে ব্যাপার। তাই জন্য কোশ্চেনের কিন্তু ভেরিয়েশন নানা রকমের হবে। তাহলে এটার মধ্যে কিন্তু অনেক কটা কোশ্চেন ঢুকে আছে। এগুলো হচ্ছে না মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন। মানে মাল্টিপল চয়েস এই বলছে হচ্ছে কোশ্চেনের উত্তরের ভাগটা কিন্তু ডাইরেক্ট না, ইনডাইরেক্টলি অনেক ভাবে দেওয়া আছে, তোমাদেরকে পাজেল করাতে হবে। তাহলে এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। কিছু কোশ্চেন থাকবে তাতেই তোমাদের কাট অফ মার্কস নির্ভর করে থাকবে। যে একটা পরীক্ষাতে কিছু একদম মিডিয়াম টাইপের কোশ্চেন থাকবে যারা সবাই পারবে, যারা 10 দিন পড়াশোনা করেছে তারাও পারবে। কিন্তু এই 90টা যদি কোশ্চেন হয় তার মধ্যে 20টা কোশ্চেন এমন থাকবে যেখানে কিন্তু তোমাদের কম্পিটিশনটাকে দাঁড়াবে। কিছু কোশ্চেন থাকবে একদম সিম্পল, কিছু কোশ্চেন থাকবে মিডিয়াম। মানে এই একদম সিম্পল আর মিডিয়াম এটা কিন্তু যারা 1 মাস পড়াশোনা করেছে তারাও কিন্তু পেরে যাবে। একদম সিম্পলটা যে পড়েনি সেও পেরে যাবে, যেটা মিডিয়াম লেভেলে সেটাও কিন্তু যারা 1 মাস পড়াশোনা করেছে তাহলে পেয়ে যাবে। এটা কম্পিটিশনটা কোথায় গিয়ে দাঁড়াবে? কম্পিটিশন গিয়ে দাঁড়াবে 5% বা 10% যে টাফ কোশ্চেন তার উপরে কিন্তু তোমাদের কাট অফ মার্কসটা মানে এক অপরকে ছড়িয়ে দেওয়ার জায়গাটা, ধাক্কা ধাক্কি জায়গাটা সেখানে গিয়ে দাঁড়াবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু এই ডিফিকাল্ট কোশ্চেন গুলো একটু করে দেবে। তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে আরো কিছু কোশ্চেন করা যায় কিনা সেগুলো ভেবে চিন্তে করে তোমরা কিন্তু উত্তর করবে। এবং পড়াটা বলছি খুব কেয়ারফুলি কিন্তু করো, ঠিক আছে? আমার কাছে এই অল্প সময়ের মধ্যে সমস্ত পিডিএফ শেষ করা কিন্তু সম্ভব হবে না। 31 আর 32 বলো। বলো। স্যার 31এরটা হবে শক্তি সংরক্ষণ। আচ্ছা, ফ্যারাডেস ল আর কনসিকুয়েন্সি অফ দ্য কনজারভেশন অফ কি? ফ্যারাডেস ল এনার্জি কনজারভেশন থেকে আসে, চার্জ কনজারভেশন নয়, এনার্জি ম্যাগনেটিক ফিল্ড। এনার্জি আবার ম্যাগনেটিক ফিল্ড দুটো নয়, যদি শুধু এনার্জি থাকে ম্যাগনেটিক ফিল্ড তাহলে কিন্তু এনার্জি। এগুলো কিন্তু কোথা থেকে যাচ্ছে? সিম্পল কোশ্চেনের দিকে যাচ্ছে। এগুলো কিন্তু যারা 2 দিন 4 দিন একবার করে বই পড়েছে বা পড়েনি একবার বই থেকে চলে গেছে তারা কিন্তু এগুলো পেরে যাবে। এই কোশ্চেন থাকবে, হ্যাঁ, সেগুলোর জন্য রাখতে।
32 a rectangular coil of 20 tons and area of cross section 40 square centimeter has a resistance of 100 ohm. If a magnetic field which is perpendicular to the plane of the coil change at the rate of এত টেসলা পার সেকেন্ড, the current in the coil. অনেকটা বড় ব্যাপার, এটা আগে কেউ করেছো নাকি সেটা আগে দেখি তারপর। স্যার এটা সি নাম্বার অপশন এসেছে। আচ্ছা অপশন আছে সি, আমি দেখিনি একবার 32 হ্যাঁ ভেরি গুড, বলাই বললো নাকি সি অপশন? হ্যাঁ স্যার। বলো, বলে দাও তাহলে আমার একটু সুবিধা হয়। স্যার এটা একটা ফর্মুলা ফেলেছি, স্মল ইকুয়াল টু এন এ ইন্টু ডিবি ভাগ ডিটি। এবার এর মান দেওয়া আছে এরিয়া, টার্মসটা দেওয়া আছে, আর ডিবি বাই ডিটি মানে 1000। এখান থেকে ই এর ভ্যালুটা বের করে নিয়েছি। এবার আই চেয়েছে, আই ইকুয়াল টু ই ভাগ আর, ই এর মানটা পেয়ে গেলাম আর আর এর মান দেওয়াই আছে, এই ক্যালকুলেশন করে 0.5 হয়েছে। আচ্ছা ঠিক আছে, প্রলয় বলে দিল, খুব সুন্দর একদম, আমি ওতে যাচ্ছি না। এবারে আমি এই জিনিসটা একটু প্রথম থেকে বলে দিই, তাহলে তোমাদের ম্যাগনেটিক ইন্ডাকশন জিনিসটা পড়ানো হবে, মোটামুটি পড়া হয়ে যাবে, ঠিক আছে? এই যে ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর বি, এটার ডেফিনেশন হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্স যায় পার ইউনিট এরিয়া, এটাকে বলা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর। এটা কি হলো এরিয়া, এটা হচ্ছে ফ্লাক্স, এইকে ভাগ করলে যে জিনিসটা হয় সেটা হলো ম্যাগনেটিক ইন্ডাকশন। আমি এখনো ভেক্টর রাশিতে যাইনি, আমি জাস্ট মডুলাস নিয়ে মানে মান নিয়ে কাজ করছি। মানে কি, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, অনেক এরকম ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গিয়েছে, এরকম করে গিয়েছে, তাহলে যে সংখ্যক ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স পার ইউনিট এরিয়ার মধ্যে যায়, এই যে এগুলোকে ম্যাগনেটিক ফ্লাক্স বলে। এগুলো পার ইউনিট এরিয়া, এই যে এরিয়া, সেই এরিয়া দিয়ে যদি আমি ভাগ করি ম্যাগনেটিক ফ্লাক্সকে, এই বলরেখার সংখ্যাকে যদি আমি ম্যাগনেটিক ফ্লাক্স বলি, সেটাকে যে কোনো নির্দিষ্ট পয়েন্টের ম্যাগনেটিক ইন্ডাকশন বলা হয় এবং তার অভিমুখ স্পর্শ বরাবর হয়। তাহলে এই যে ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর বি, বি সমান মানে কি হলো ফাই বাই, ফাই কি ম্যাগনেটিক ফ্লাক্স, আর তাকে যদি এরিয়া দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাবো। এবারে যদি ভেক্টর নোটেশনে যায় তাহলে এটাকে লেখা হয় ফাই সমান বি এ কস থিটা বা কস ফাই, বি আর এর মধ্যে যে কোণ আছে। দেখো এখানে দেখো বলা আছে, দেখো এবার এটা কয়েলের ক্ষেত্রে বলেছে, তাহলে এটা যে নর্মাল একটা লুপের ক্ষেত্রে, নর্মাল লুপের ক্ষেত্রে, এবার যদি কয়েল মানে অনেক ক্ষেত্রে ট্রান আছে, তার আছে, তাহলে আমি বলেছিলাম যখনই তার থাকবে কিছুই না, সামনে যতগুলো তার থাকবে সেই সংখ্যাটা লিখে দেবে। অনেক ক্ষেত্রে হয় নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, এই কথাটা আবার বলা থাকে, সেক্ষেত্রে আবার কত বড় তার আছে লেন্থ দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে সেরকম ব্যাপার নেই, নাম্বার অফ টার্নস, তাহলে সামনে এনটা লিখে যাবে। এবার দেখো এখানে একটা কথা বলা আছে, রেক্টেঙ্গুলার কয়েল এত টার্নস আর এরিয়া অফ ক্রস সেকশন এত, সেমি হ্যাজ এ রেজিস্ট্যান্স এত, ইফ এ ম্যাগনেটিক ফিল্ড হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দা প্লেন, তাহলে প্লেনের সঙ্গে যদি ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার হয় মানে এরিয়ার ম্যাগনেটিক ফিল্ড এই বি আর এর মধ্যে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই cos 90 ডিগ্রি, তাহলে এই টার্মটা চলে গেল, তাহলে কে পড়ে থাকলো, পড়ে থাকলো ফাই, পড়ে থাকলো ফাই, ফাই সমান তাহলে কি হলো এন বি এ, এন কি নাম্বার অফ টার্নস মানে পাক সংখ্যা, বাংলায় তোমরা কোশ্চেন পেয়ে যাবে, বি মানে হচ্ছে ইন্ডাকশন ভেক্টর, এ মানে হচ্ছে এরিয়া, এই তিনটে জিনিস পেয়ে। আমাকে এখানে কি বার করতে হবে, যেহেতু এটা তোমাদের ম্যাগনেটিক ইন্ডাকশনের পড়া, সেখানে দেখবে এই যে ফ্লাক্সের সংখ্যা চেঞ্জ যদি হয় তাহলে কিন্তু একটা ইএমএফ ইনডিউসড হয়, ইএমএফ ইনডিউসড হওয়ার সঙ্গে সঙ্গে ইএমএফ মানে তাকে আমি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি, তাকে আমি কারেন্ট পেয়ে যাবো, তাহলে সেই কারেন্টটা বার করতে হবে, তাহলে প্রথমে আমাকে ইএমএফ বার করতে হবে, তাহলে ইএম মানে হচ্ছে মাইনাস ডেল ফাই বা ডেল টি, কিন্তু এখানে শুধু মান নিয়ে দরকার, মাইনাস আমার দরকার নেই, মাইনাসটা হচ্ছে আমার এনার্জি একটা কনজারভেশনের ব্যাপার থেকে ডিরেকশন বোঝানোর জন্য, এর জন্য মাইনাস চিহ্ন, তো আমার এখানে শুধু মান নিয়ে দরকার, তাহলে ডি ফাই বাই ডিটি, তাহলে ডি ডিটি অফ এন বি এ, তাহলে এখানে এন আর এ এগুলো সব কনস্ট্যান্ট জিনিস, তাহলে চেঞ্জ কি হবে বি, তাহলে এন থাকলো এ থাকলো ডিবি বাই ডিটি, যেটা পোলয় ডাইরেক্ট সূত্রটা বলেছিল, যে আমি একটা সূত্র জানি ই সমান এন এ ডিবি বাই ডিটি, আমি এটা বলে দিলাম বলে তোমাদের পড়াটা একবার হয়ে গেল। এবার দেখো এন বলা আছে, এন এর মান বলা আছে, রেক্টেঙ্গুলার কয়েল নাম্বার অফ টার্নস 20 বলা আছে, এ বলা আছে এরিয়া অফ ক্রস সেকশন 25, এবং এটাও বলা আছে ইফ এ ম্যাগনেটিক ফিল্ড হুইচ ইজ পারপেন্ডিকুলার প্লেন টু কয়েল চেঞ্জ এট এ রেট
100 টেলসা পার সেকেন্ড, তাহলে ডিবিডিটি মানে হচ্ছে 1000, এটাও বলা আছে। তাহলে আমি যদি সবকটাকে গুণ করে দিই, কিসে কিসে গুণ করব, নাম্বার অফ টার্নস 20 ইন্টু 25। এবার এখানে দেখো সব এতে আছে তোমার, দেখো এটা টেসলা আছে মানে এসআই এককে আছে, তাহলে এটাকে আমাকে সেন্টিমিটারকে মিটার করতে হবে, তাহলে এটাকে আমাকে -10⁻⁴ ইন্টু ডেল ভি ডেল টি মানে হচ্ছে 1000। এ করে যদি গুণ করো তাহলে গুণ করলে কত অ্যান্সার আসবে, 50 ভোল্ট। এটা আমি কি পেয়ে গেলাম, ইএমএফ পেয়ে গেলাম, ই পেয়ে গেলাম। তাহলে আমি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দেবো, রেজিস্ট্যান্স তো নিশ্চয়ই বলা থাকে, এরিয়া এত which is perpendicular to the plane change at the rate এত current in the coil, ওই যে রেজিস্ট্যান্স লাগিয়ে রেজিস্ট্যান্স তো বলা থাকে নিশ্চয়ই, না তো হবে না। তাহলে আমি ইএমএফ পেয়ে গেলাম কত, ইএমএফ পেয়ে গেলাম আমি কত পেলাম, 50 ভোল্ট। আর আমার রেজিস্ট্যান্স বলা আছে কত, এই 100, 100 স্যার। আর হ্যাঁ 100। তাহলে আমাকে আই বার করতে হবে, এই সময় যে ই বাই আর, তাহলে 50/100 মানে 1/2 মানে হচ্ছে 0.5। বোঝা গেছে? তাহলে দেখছো একটা প্রবলেমকে আমাকে ডিটেলসে যেতে গেলে কত সময় লেগে যাচ্ছে। তাহলে তোমাদের কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমাদের নিজের দায়িত্ব নিয়ে কিন্তু শেষ করতে হবে, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে? এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসবে। এই আগেরটা যেমন দিলাম একদম, আমি কিন্তু কোশ্চেন খুব বেছে বেছে বিভিন্ন এন্ট্রান্স, এগুলো শুধুমাত্র স্কুল সার্ভিসের না, বিভিন্ন এন্ট্রান্স থেকেও নিয়েছি কোশ্চেন তোমাদের লেভেলে আসার মতো। কেন এখন এইগুলোই তোমাদের দেখবে একদম বিভিন্ন রাজ্যের। এটা কি এ কয়েল অফ, এটা কেউ করেছো 33-এরটা? অপশন এ। অপশন এ 33টা দেখি, 33 অপশন এ, ভেরি গুড। পোলয় খুব সুন্দর প্র্যাকটিস করে। এবার আমার কিন্তু অন্যজনের জন্য খারাপ লাগে, একটু তোমরাও বলো। পোলয় খুব ভালো প্র্যাকটিস করেছে। আমি একটু জিজ্ঞেস, আমি শুরু করি, যতটা আগিয়ে যাচ্ছে না হলে কথা বলতে গেলে দেরি। ঠিক আছে, এটা কি বলেছে, কয়েল অফ রেজিস্ট্যান্স এত ওহম ইজ প্লেস ইন এ ম্যাগনেটিক ফিল্ড if the magnetic flux F linked with the coil vary with the time t সমান এত, the current in the coil at t সমান রো। তাহলে একই কোশ্চেন, একই জিনিস, ঠিক আছে? ওই একই জিনিস, E সমান হচ্ছে -del⁵/del t। তাহলে আমি মাইনাসটা ধরবো না, আমি মানের উপর del⁵/del t। তাহলে এইটা 5 বলা থেকে del t করে দাও, তার মানে হচ্ছে যে 100, এটাকে del⁵/del t করলে কত হবে, 100 t। কোন টাইমে হচ্ছে টি সমান 2, তাহলে 100 গণিত 2 মানে 200, del⁵del পেয়ে গেলে। কি বার করতে বলেছে, কারেন্ট রেজিস্ট্যান্স বলা আছে, তাহলে আই সমান হচ্ছে ই বাই আর, তাও মানে হচ্ছে কত, 200/400, 1/2 মানে হচ্ছে 0.5। এর টেনশন স্যার এখানে ই ইকুয়াল টু -d⁵/dt যেটা নিচ্ছেন, মাইনাসটা বোঝাচ্ছে লেঞ্জের ফর্মুলাতে। হ্যাঁ 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 রেঞ্জে। এবার এগুলো তোমার যেহেতু মান নিয়ে কাজ করছে আমরা, আমার ভ্যালু দরকার, ঠিক আছে? মাইনাস চিহ্নটা কেন এসছে, তার কারণ হচ্ছে এনার্জি কনজারভেশন বোঝানোর জন্য, যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা যে কারণের জন্য সৃষ্টি হয়েছে, ইলেকট্রোমোটিভ ফোর্সটা যে কারণের জন্য সৃষ্টি হয়েছে সেই কারণকেই বাধা দেয়, যে কারণে তবে এনার্জি কনজারভেশনটা হয়, ঠিক আছে? তোমার এমন একটা ডিরেকশন, তুমি একটা কয়েলের সামনে একটা ম্যাগনেটকে তুমি রিলেটিভ মোশন আছে, যদি তোমাকে বাইরে থেকে এনার্জি প্রয়োগ না করতে হতো, যদি সেই কয়েলের সামনেই যদি তোমার অপোজিট মেরু সৃষ্টি হতো, তাহলে ম্যাগনেটটা পরস্পর কাছে চলে আসতো, তাহলে কোনো এনার্জি লাগছে না, অটোমেটিক যাতায়াত করছে, তাহলে অটোমেটিক কারেন্ট তৈরি হচ্ছে, এটা তো ইম্পসিবল। তাহলে এখানে এমন কিছু হবে, মানে কয়েলের সামনে আমাকে এমন মেরু হবে যে মেরুটা ওই ম্যাগনেটটাকে আসতে বাধা দেয়, সমমেরু হতে হবে, সমমেরু বাধা দেবে, তাহলে বাধা সত্ত্বেও আমাকে অতিক্রম করতে হবে, তাহলে বাধাকে অতিক্রম করার জন্য আমাকে কিছু এনার্জি খরচা করতে হবে। সে আমি নিজের গায়ের বলে করতে পারি,
আমি জল ফেলতে পারি, আমি স্টিম দিতে পারি, যা এনার্জি কত হবে সেই এনার্জিটা এখানে কনভার্ট হয়ে ইলেকট্রিকে পাচ্ছে, তবে তো এনার্জি কনজারভেশনটা হচ্ছে। সেইটা পরস্পরের সঙ্গে অপোজ ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জের সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের, সেই জন্য মাইনাসটা বলে না। কিন্তু আমার এখানে কি লাগবে, আমার মাইনাস দরকার না, আমার মানটা লাগবে। তাহলে মানটা লাগানোর জন্য আমার শুধু মডুলাসটা নিয়ে কাজ করবো। আমি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সে মাইনাস থাক, মাইনাস থেকে বাদ দেবো, মানটা নেবো, মানটা নিয়ে তাকে আমি কাজ করবো, তাহলেই হয়ে যাবে আমার। বলো এরপরটা বলো। সি হয়েছে 34। সি 34, হ্যাঁ 34টা সি। বাহ, পোলয় ভেরি গুড, খুব সুন্দর প্র্যাকটিস। সি the critical angle of total internal reflection from a media vacuum 40 degree in the visible light in the medium, তো এগুলো তো একদম সোজা কোশ্চেন, আমি এখানে থাকছি না, এগুলো একদম উত্তর নিয়ে গিয়ে পেয়ে যাবে। এটা 35-এরটা 4 অ্যান্সার আসছে। 35-এরটাই এ হয়েছে। 35 এটা এ যে বললো তার ঠিক আছে, আরেকজন কি বললে? 4 আসছে। তাহলে এটাকে চেঞ্জ করতে হবে, 35 এটা করতে হবে। কি বলা আছে দেখো, এটা টু আইডেন্টিক্যাল গ্লাস, এত রিপ্রেজেন্ট বলা আছে equiconvex lens of focal length f, each of kept in the contact, মানে ওদের মধ্যে কোনো সেপারেশন নাই। The space between the two lens is filled with a water at the focal length of the comment। এবার তার মাঝে আমাকে একটা কিন্তু কি করে দেওয়া আছে, একটা মাঝারে লিকুইড ভরে দেওয়া আছে, তারপরে তার কি হবে? আচ্ছা এটা বলো তো, পোলাই বলো। তার ফর্মুলা ছিল 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 2/r। এবার ওখান থেকে আমি মিউর মানটা পেয়েছি 3/2, এবার ওটা ক্যালকুলেশন করে আমাদের স্মল এফ ইকুয়াল টু আর বেরিয়েছে। এবার নেক্সট ফর্মুলায় ছিল 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 2/r, একটা নেগেটিভ সাইন আসবে। তো ওখান থেকে ওইভাবে ক্যালকুলেশন করে আর একটা এফ এর মান বেরিয়েছে 3f ডিভাইডেড অফ 2, নেগেটিভ এসছে, যে 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2। ওই ফর্মুলায় বসিয়ে ওখান থেকে ক্যালকুলেশন করে এফ এর মানটা এসছে। আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে, এটা অনেকটাই বড় প্রবলেম, ঠিক আছে, মানে এটা কম্বিনেশন অফ অনেক কটা গ্লাসে কথা বলা আছে, টু আইডেন্টিক্যাল গ্লাস, ঠিক আছে। এটা করতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে, এটা নয়তো আমি করে দেবো, নয়তো যদি কোনো জায়গায় করা থাকে আমি ছবি তুলেও পাঠিয়ে দেবো, ঠিক আছে। এটা অনেকেরই পোলয় যে কথা বলে একদম ঠিকই বলেছে, যে যে কথা যে যে লাইনে বললো সেই যে লাইনে কিন্তু এটা করতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। মানে এখান থেকে তোমার যে আমাদের লেন্স মেকার ফর্মুলা যেটাকে বলি, সেইখানে দুটো ইকুইকনভেক্স লেন্স, সেই জন্য 2/r বললো। এবার যখন মাঝে তুমি জল দিয়ে দেবে তখন কনকেভ লেন্স হয়ে যাবে, মানে অনেকটাই বড় প্রবলেমটা, এবং সেক্ষেত্রে তারপরে এগুলো যোগ করতে হবে। এটা তো বড়, আমি এটা ছবি দিয়ে দেবো, যদি আমি কোনো বই থেকে দিয়ে থাকি সেই বই যদি অ্যান্সার পাই তো আমি দিয়ে দেবো, যদি না হয় তাহলে আমি ইজি করে দেবো, ঠিক আছে। 36 এটা বলো তো, এটা একটু বড় হবে, এটা অনেক সময় চলে যাবে। 36 এটা বলো, আর যদি তোমরা যদি পারো এটা বি নাম্বারটা হয়েছে, ইয়ং বি নাম্বার এক্সপেরিমেন্ট উইথ দ্য 36 এর বি নাম্বার, তাহলে এক সেকেন্ড দেখে নিই। 36, হ্যাঁ 36 এর বি নাম্বার, ভেরি গুড। কেউ করেছো? এটা 36-এর বি নাম্বার হয়েছে। বি নাম্বারই অ্যান্সার আছে। পুরোই সবই করেছে। এটাই তো সেই আই ম্যাক্স আই মিনিমামের যে ফর্মুলা দিয়ে তো অনেক কবার করানো হয়েছে, ঠিক আছে। এটা তো ইন্টেন্সিটি ফর্মুলা, এই দিয়ে আমার ইউটিউবে ক্লাস এটা করাচ্ছে, এটা অনেকবারই করা আছে,
তোমরা করে দেখো, না পারলে ফোন করো, ঠিক আছে? বলো, সঞ্জয় তো কিছু বলবে?